ঘরের ভেতরে হ্যারিকেন জ্বলছিল। এই বিকেলবেলাতেও যে এমন কালো অন্ধকার করে আসবে চারপাশটা, তা বোধহয় আমরা ঠিক ভাবতে পারিনি। দরজার কাছে দাঁড়িয়েছিল মাধবলাল। এবার সে বলল, ঠাকুরমশাই, এই বাবুর পায়ের অবস্থা এমন কি করে হলো বলুন দেখিনি। কিশোরী এই ঘরে ছিল না। আমি, তারানাথ এবং মাধবলাল রয়েছি এই ঘরে, আর পাশের ঘরে কিশোরী, ব্রজভূষণ এবং তার সঙ্গে গ্রামেরই একজন কবিরাজ। সেই তাকে দেখাশোনা করছে। কলকাতা শহর থেকে জায়গাটা বেশ দূরে। এদিকে ডাক্তার ব্যাপারটা তেমনভাবে ছড়িয়ে পড়েছে বলে আমার মনে হয় না। ডাক্তার, বড়লোক, ব্যবসাপত্র, আমাদের বড় বড় অফিস, এই সমস্ত কিছু এই শহর ঘিরেই থাকে। গ্রামগঞ্জ এখনও যেন 100 বছরের অন্ধকারে পিছিয়ে রয়েছে। গ্রামের দিকে না এলে এ সমস্ত কিছু বোঝা যায় না। তবে পাশের ঘরে শুধু ব্রজভূষণ নয়, ব্রজভূষণের সঙ্গে তার বৃদ্ধ পিসিমা পর্যন্ত রয়েছে। মাঝে মাঝে তাদের কথাবার্তার টুকিটাকি আওয়াজও ভেসে আসছে। জানলা থেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা উড়ে আসছিল, তাই জানলার একটা পাল্লা বন্ধ করে দিল তারানাথ। বিছানার এক পাশটা হেলান দিয়ে বসে রয়েছে সে। আমি বললাম, আচ্ছা, আপনি বেরোবার সময় বলছিলেন যে সময়টা ভালো নয়, তিথি নক্ষত্র কিছু একটা খারাপ, তার জন্য কি আমাদের এমন অবস্থা হচ্ছে? তিথি নক্ষত্র ব্যাপারটা ভারী জটিল জিনিসে, তোমাদের অমনভাবে বোঝানো যাবে না। ভুল তিথি নক্ষত্রে দীক্ষা নিলে যেমন সাধকের গোটা জীবন বড় বিপদে কাটতে পারে, তেমন সঠিক তিথি নক্ষত্রে দীক্ষা নিলে সাধনায় উন্নতি হতে পারে। ঠিক যেমনভাবে কোনো মানুষের জন্মের সময় রাশি, নক্ষত্র এই সমস্ত বিচার করে তার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। ভরণী, কৃতিকা, অশ্লেষা, মঘা এই সমস্ত নক্ষত্র এবং তার সাথে সাথে পূর্ণিমা, অমাবস্যা বাদ দিয়ে চতুর্থী, নবমী, চতুর্দশীর এই সমস্ত তিথিতে যাত্রা করা শুভ নয়। মাধবলাল বলে উঠল, আরে সর্বনাশ ঠাকুরমশাই, এসব কিছু তো আমি দেখি না, কিন্তু যেন মনে হচ্ছে আজ শ্রাবণ মাসের চতুর্থী, তাই না? তারানাথ মুখে কিছু না বলে মাথা নাড়াল। ঘরের মধ্যে হ্যারিকেনটা টিমটিম করে জ্বলছে, আর তার টিমটিমে আলোতে চারপাশটা কেমন আধো অন্ধকার হয়ে রয়েছে। কে বলবে এখন বিকেলবেলা? ঘড়িতে ভালো করে দেখলে দেখা যায় এখন সবে মাত্র বিকেল 4টে বাজে। অবশ্যই এখানে আমাদের অনেকটা সময় কেটে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরেছি, একটু গড়িয়ে নিয়েছি, কিন্তু বেরোবো এমন সময় বিপত্তিটা ঘটল। তাকিয়ে দেখি তারানাথ দেয়ালের কাছে হেলান দিয়ে জানালার পাল্লার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে। বেরোনোর পর থেকেই তারানাথ কেমন যেন মুহ্যমান হয়ে রয়েছে। আমি আগে তাকে কোনোদিন এমন দেখিনি। তার বাড়িতে যেন মনে হতো সতেজ সবুজ একটা গাছ। কে বলবে তার এত বয়স হয়েছে? প্রাণখোলা হাসি, উচ্ছৃঙ্খল মনোভাব এবং তার সঙ্গে বেশ নানা রসের গল্প স্বল্পের মধ্যে দিয়ে আমাদের বেশ জমিয়ে রাখত। কিন্তু এখন মনে হচ্ছে কোনো একটি জীবন্ত মাছকে সবেমাত্র জলের বাইরে এনে ফেলা হয়েছে। তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে না বটে, কিন্তু জলের অভাবে যেন মন মরা হয়ে যাচ্ছে। বারবার মনে পড়তে লাগলো তারানাথের বলা সেই কথাটা, বাড়ির বাইরে কোথাও যেতে ভালো লাগে না হে। বাড়িতেই আমার জীবন, বাড়িতেই আমার সব কিছু। এই বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কোথাও বেশি সময় ভালোভাবে থাকতে পারবো বলে মনে হয় না। মাধবলাল তারানাথের সঙ্গে কি যেন কথা বলছে। এর ফাঁকে বেরোবার সময়ের ঘটনাটা বলে রাখা দরকার, সেটাই বলি তাহলে। এমন সময় ওই পাশের ঘর থেকে কিশোরীর গলা শোনা গেল। কিশোরীর মুখে যেন মৃদু একটা আর্তনাদ। আমি তাড়াতাড়ি এগোতে লাগলাম দরজার দিকে, আর মনে পড়তে লাগলো দুপুরের কথাগুলো। আশ্চর্য ব্যাপার, আরে আমার পায়ে তো রক্ত লেগে থাকার কথা নয়। পা মুচকে গিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য রক্ত আসবে কোথা থেকে? তারানাথ শুধু কিশোরীর পায়ের রক্তই নয়, চারপাশটাও ভালো করে দেখছিল। বাঁশের বেড়া দিয়ে চারপাশটা ঘেরা। বাড়ির পিছনের দিকটা খানিকটা ফাঁকা জায়গা, একটু দূরে একটা ডোবা মতনও আছে। সেদিকে বাঁশের বেড়ার মাঝে একটা দরজা মতো করে রাখা হয়েছে ডোবার দিকে যাওয়ার জন্য। তারানাথ বলল, এই পথটা কিসের জন্য করা হয়েছে ব্রজভূষণ?
আমাদের বাড়ির লোকেদের সুবিধার জন্যই করা হয়েছিল। একসময় আমার স্ত্রী ব্যবহার করতো ওটা, এখন আমার পিসিমা ব্যবহার করে। ও ওই পিছনের ঘরে থাকে, বিধবা মানুষ, একা একাই থাকে, তার রান্নাবান্নাতেই আমার দিন চলে যায়। পিছনের দিকে একটা ঘরের দিকে তাকিয়ে দেখিয়ে দিল ব্রজভূষণ। সেদিকে কেউ একটা আছে, মাঝে মাঝে টুকটাক শব্দ শুনতে পাচ্ছিলাম। এতক্ষণে নিশ্চিন্ত হলাম, কিন্তু কিশোরীর পায়ের রক্ত এলো কোথা থেকে? মাধবলাল বলল, কোথাও কেটে কুটে যায়নি তো? মানে দেখা গেল আমরা হয়তো খেয়াল করিনি। অনেক সময় এমন হয় না, মানে জোক লাগলেও তো এমন হয়, পা থেকে রক্ত বেরোয়। কিন্তু তেমন কোনো কিছুই হয়নি। চারপাশের রোদের আলো এখন আর নেই, কালো মেঘে আকাশটা অল্প অল্প করে ঢাকতে শুরু করেছে। কিশোরীকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। মাধবলাল আর ব্রজভূষণ মিলে কিশোরীর পায়ে জল দিল। জল দিয়ে ধুয়ে দেখা হলো কোথাও কিচ্ছু নেই, অর্থাৎ রক্ত বেরোবার মতো কোনো কাটা জায়গা কিংবা তেমন কোনো দাগ তো নেই। তাহলে রক্ত এলো কোথা থেকে? আর সব থেকে বড় কথা, কিশোরী ছাড়া আমরা কেউই কিন্তু পথের মাঝখানে সেই ছাগলটাকে দেখার জন্য নিচে নামিনি। কিশোরীর পায়ে রক্ত লাগলে সেটা তখনই বুঝতে পারতাম, কারণ তখন আমরা তার মুচকে যাওয়ার সময় তাকে একরকম ধরেই তুলেছিলাম। শুধু তারানাথ আস্তে আস্তে বলল, আজকের রাতটা বোধ হয় ভালো কাটবে না, বুঝলে ব্রজভূষণ। শোনো, তোমার এই বাড়িতে বাস্তু ঠিক আছে তো? শান্তি সস্তায়ন করেছ? অপঘাতে এখানে কখনো মৃত্যু হয়নি তো? ব্রজভূষণ উত্তর করল না। ততক্ষণে কিশোরীকে ধরে ধরে ব্রজভূষণ আর মাধবলাল মিলে পাশে একটা ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে। শব্দ শুনে ব্রজভূষণের সেই বৃদ্ধ পিসিমা উঠে এসেছে। বৃদ্ধার অনেক বয়স, মাথায় সাদা চুল, চোখে মুখে বয়সের বলিরেখা পড়েছে। একটা লাঠি হাতে ঠুক ঠুক করে এগিয়ে আসে সে। আমাদের একসঙ্গে তিনজনকে দেখে সে বোধহয় একটু অবাক হয়েও ছিল। ব্রজভূষণ এগিয়ে গিয়ে তাকে সব কিছু আস্তে আস্তে বলল। কেন জানি না হঠাৎ করে আমাদের ক্লান্তি লাগছিল। ঘরের ভেতরে ঢুকতেই চারপাশটা যেন আরও কেমন ঠান্ডা হয়ে এলো। কিশোরীকে ওরা দুজনে মিলে পাশের একটা ঘরে নিয়ে গেল। আগেই বলেছি, মাটির ঘর, খড়ের চাল, বেশ ঠান্ডা। পাশের ঘরে বিছানার উপর কিশোরীকে তখন বসিয়ে দেওয়া হয়েছে। কিশোরী আস্তে আস্তে বলল, আরে তেমন কিছু হয়নি, আমার পাটা একটু মুচকে গেছে, আর তাছাড়া তো আর কিছুই হয়নি দেখছি। তা তোমরা তো চিন্তা করো না, বুঝলে? আর ঠাকুরমশাই বলি, আপনি বলুন না। তারানাথ কিন্তু কোনো কথা বলছে না। কিশোরীর পাটা যেন অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে, তার পা তুলতে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। বিছানার ওপর একরকম জোর করে কিশোরীকে শুইয়ে দিয়ে তার পাটাকে একটা বালিশের ওপর তুলে রাখা হলো। অবাক হয়ে দেখলাম তার এক পায়ের চেয়ে অন্য পা প্রায় 1.5 গুণ মতো ফুলে রয়েছে। আস্তে আস্তে বললাম, এমন অবস্থা হলো কি করে? সামান্য পা মুচকে যাওয়ার জন্য এমন হতে পারে নাকি? এখন আমরা কি করব? এই অবস্থায় তো কিশোরীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। বিকেল পর্যন্ত আমরা সেখানেই রইলাম। এর মাঝে দুপুরে অল্প কিছু খাওয়া দাওয়া হলো। খবর না দিয়ে আমরা এখানে এসে পড়েছিলাম। ভাত, ডাল আর তার সঙ্গে একটা তরকারির মতো তৈরি করে দিয়েছিল ব্রজভূষণ এবং তার বৃদ্ধ পিসিমা। তার পিসিমা বেশি কথা বলে না, দেখে মনে হয় সে কথা বলতে কিংবা শুনতে বেশি পছন্দ করে না। বয়স হয়েছে, একা একা থাকে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। কিশোরীর পায়ের ফোলা ভাবটা বেশ খানিকটা কমে এসেছিল। এদিকে আকাশটা কালো করে এসেছে আরও বেশি। 4টে নাগাদ আমরা বেরোবো বলে ঠিক করেছি। কিশোরী বারান্দার কাছে হেঁটে বেড়াচ্ছিল। ব্রজভূষণের বাড়ির সামনের দিকের বারান্দাটা বেশ লম্বা, সেখানেই সে হেঁটে বেড়াচ্ছিল। আমরা ঘরে বসে ব্রজভূষণের সঙ্গে শেষ পর্যায়ে কিছু কথা বলছি, এমন সময় হঠাৎ কিশোরীর একটা চিৎকার শুনতে পেলাম। সঙ্গে সঙ্গেই আমরা তিনজনে মিলে ছুটে এলাম, আমি, মাধবলাল এবং ব্রজভূষণ। তারানাথ কিন্তু উঠে এলো না। বারান্দার কাছে ঘরের দরজা দিয়ে বাইরে বেরোবার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম কিশোরী ডান হাতটা সামনের দিকে এগিয়ে রেখে বলছে, ওইখানে ওইখানে কেউ একটা দাঁড়িয়ে ছিল, ওই যে
ঘরের বন্ধ দরজাটা ওই ওইখানেতে আমি যেন কিছু একটা দেখেছি। আর হঠাৎ করে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেল সে। কিশোরী যে অকারণে ভয় পাওয়ার ছেলে নয় সে আমি ভালো করেই জানি। যুক্তিতর্কের বেড়াজালে সে নিজের মন এবং অস্তিত্বকে এমনভাবে আলাদা করে রাখে যে তারানাথের কাছে শোনা অদ্ভুত অলৌকিক গল্প মাঝে মাঝে তার মন স্পর্শ করতে পারে না। অবশ্য সেসব শুনতে সে ভালোবাসে। আমাদের দুজনের মধ্যে কিশোরী যেমন তারানাথের গল্পের সব থেকে বেশি অবিশ্বাসী, তেমনি সেই আবার তার একমাত্র গুণমুগ্ধ ভক্ত বা শ্রোতা বলা যায়, যা আমার চেয়েও বেশি। কিন্তু সে মিথ্যে বলবে না এসব নিয়ে। আমি তাড়াতাড়ি এগিয়ে এলাম, দেখি তখনও যেন ঘরের দরজার পাল্লাটা আস্তে আস্তে নড়ছে। দরজায় তালা দেওয়া। পিছন থেকে ব্রজভূষণ বলল, আধো অন্ধকারে ভুল কিছু দেখছো তোমরা। আরে বন্ধ দরজার ভেতরে কে ঢুকবে? ব্রজভূষণের গলায় যেন আগের মতো জোর ছিল না। কিশোরী প্রায় বিচলিত অবস্থাতেই চিৎকার করার মতোই বলে উঠল, আরে আরে আমি স্পষ্ট দেখেছি, আমি মিথ্যা বলছি না ব্রজভূষণ। ওই দরজার কাছে কেউ একটা দাঁড়িয়েছিল, আর হাতে একটা লণ্ঠন ছিল, বুঝলে? আমায় দেখে যেন মুখ তুলে তাকালো। ভালো করে দেখার আগেই আমি তাকে ডাকতে যাব, তখনই হঠাৎ দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। আর খারাপ নক্ষত্র খারাপ তিথিতে বাইরে বেরোনোটা ভুল হয়েছে। তারানাথ এমনি এমনি যে এমন কিছু বলছে না তা কিশোরী এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে। বিকেল 4টের সময় অন্ধকার নামতে শুরু করেছে। তখনও পুরোপুরি 4টে বাজেনি, যেন মনে হচ্ছে বাইরে সন্ধ্যের অন্ধকারের মধ্যে চারপাশটা অতি কষ্টে দেখতে হয়। এখান থেকে ওই দরজা পর্যন্ত দূরত্ব বেশ খানিকটা বলা যায়। একদম বারান্দার শেষের দিকের ঘর, ওপাশে দেওয়াল। অন্ধকারটা এখানে আরও বেশি। আমি এগিয়ে গিয়ে কিশোরীর কাঁধের উপর হাত রাখলাম। সে আমার দিকে তাকালো। দেখি তার চোখের পাতা নড়ছে, ঠোঁটটা মাঝে মাঝে কেঁপে উঠছে। কিছু একটা বলার চেষ্টা করছে সে। আমি তাকে শান্ত থাকতে বলে গলা তুলে ডাকলাম, আরে আপনি ঘরে কি করছেন? বাইরে আসুন একবার। তারানাথ কিন্তু বাইরে এলো না। ভেতর থেকেই তার গলা শোনা গেল, তোমরা ওখানে থেকো না, চলে এসো। এই বাড়িতে নিশ্চয়ই অপঘাতে মারা গিয়েছে কেউ। ব্রজভূষণ, আমায় এখনো সত্যি কথা বলো। তারপরেই কিশোরীর পায়ের ব্যথাটা আবার হঠাৎ করে বেড়েছিল। কবিরাজ ডেকে কিশোরীকে পাশের ঘরে নিয়ে যাওয়া এবং আমরা 3 জন এই ঘরে বসা, এমনটাই চলছিল। তখনকার কথা মনে পড়ে অবাক হচ্ছিলাম। কিশোরীর মতো একটা ছেলে ঠিক ভয় না পেলেও অবাক হয়ে চমকে উঠেছিল। দরজার কাছে এসে দাঁড়াতেই শুনতে পেলাম কিশোরী বলছে, আচ্ছা ব্রজভূষণ, তুমি তো বললে তোমার স্ত্রীর কথা, কিন্তু তোমার স্ত্রীর ওখানে ওভাবে মানে এখন কোনো কথা বলো না। তোমার ওষুধপত্র দিয়েছি, এগুলো খেয়ে একটু শুয়ে বিশ্রাম করো। ও বজ্রভূষণের স্ত্রীর কথা আমার জানা আছে। তোমার এখন বিশ্রাম প্রয়োজন। তোমার মনের অবস্থা ঠিক নেই, বুঝলে? আমারই ভুল হয়েছে, তোমাদের সে কথা বলে দেওয়া দরকার ছিল। তুমি এখন একটু বিশ্রাম করো। কবিরাজ ওষুধ দিয়েছে, তোমার ঘুম ভালোই হবে। কিশোরীর শরীর বোধহয় ক্লান্ত হয়েছিল। কবিরাজ তাকে কি একটা ওষুধ খেতে দিয়েছিল। ব্রজভূষণের বৃদ্ধ পিসিমা বললেন, আমি এই ঘরে আছি। ব্রজভূষণ, তোরা ওই ঘরে যা, ওখানে গিয়ে কথা বল। তবে অন্ধকার হয়ে গেছে, অনেক রাতের বেলা। আমি কিন্তু রান্নাঘরে ঢুকবো না। তুই আর মাধবলাল ওরা দুজনে মিলে রান্না করে নিস, কেমন? তোমায় ওসব নিয়ে চিন্তা করতে হবে না পিসিমা। তুমি এই ঘরে থাকো আর আলোটা জ্বালিয়ে রাখো। জানলাগুলো বন্ধ করে রাখবে, বুঝলে? আমি যাই, দেখি একবার কবিরাজ মশাইকে আবার দিয়ে আসতে হবে। এই মাধবলাল, মাধবলাল, আরে কোথায় গেলি রে? পাশের ঘর থেকে মাধবলাল সাড়া দিল। আমি যে দরজার কাছেই ছিলাম সেটা ব্রজভূষণ বুঝতে পারল না। তাড়াতাড়ি বারান্দা থেকে এগিয়ে গেলাম। বাইরে কখন যেন টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। কালো ঘন অন্ধকার, তার মধ্যে টিপটিপে বৃষ্টি। যদিও বর্ষার এই সময়টা এমনটাই হয়, কিন্তু তবুও যেন মনে হলো এই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়। এই বৃষ্টি আমাদের এই জগতেরই বৃষ্টি নয়, অন্য কোনো জগৎ থেকে ভেসে আসা কোনো অশুভ মেঘে, অশুভ তিথি, অশুভ নক্ষত্রে এই বৃষ্টি আমাদের চারপাশ থেকে ঘিরে রয়েছে।
মাধবলাল গরুর গাড়িতে করে কবিরাজকে দিয়ে আসতে গেল, সেই এনেছিল তাকে। এদিকে আমি, ব্রজভূষণ আর তারানাথ এই ঘরে এসে বসেছি। আবার জানলাগুলো ব্রজভূষণ নিজেই বন্ধ করে দিয়েছে, দরজাটা খোলা। বারান্দার দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম সবাই। ঘরের মধ্যে যেন পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে। সেই সকালে বেরোনোর পর থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের জীবনে এত কিছু হয়ে যাবে তা আমরা ভাবতেও পারিনি। ব্রজভূষণ চুপ করে বসেছিল বিছানার একপাশে একটা কাঠের চেয়ারের উপর, আমি এক প্রান্তে, আর তারানাথ ঠিক সাধকের মতো হেলান দিয়ে বসেছিল দেওয়ালের কাছে। একটু পরে মৌনতা ভেঙে তারানাথ নিজেই প্রথম কথা বলল। কি হয়েছিল? কথাটা ব্রজভূষণকে উদ্দেশ্য করে বলা বটে, কিন্তু তারানাথের দৃষ্টি তার দিকে নয়। ব্রজভূষণ কাঠের চেয়ারে প্রায় মাথা নিচু করে বসে আছে। আমি অবাক হলাম। ওরকম শান্ত জলদগম্ভীর কণ্ঠে তারানাথকে কথা বলতে আমি খুব কমই দেখেছি। ঘরের ভেতর আলোর চেয়ে অন্ধকারই বেশি। বাইরে থেকে মাঝে মাঝে বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। এই বাড়িতে যেন আর কেউ নেই। শুধু এই বাড়িতে কেন, এই বিশ্ব চরাচরে যেন আমরা তিনজন ছাড়া আর কোথাও কেউ নেই। অথচ জানি এই বাড়িতে কিশোরী রয়েছে, এমনকি একটু পরেই মাধবলাল পর্যন্ত চলে আসবে। একটা কথা অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল, কিন্তু কিছুতেই বললাম না। এই গ্রামে ঢোকার পর থেকে কবিরাজ মশাই ছাড়া আর একটাও কিন্তু কাউকে আমরা দেখিনি, মানে কোনো মানুষ দেখিনি। তা হবে বছরখানেক আগের কথা। মনে আছে ঠাকুরমশাই, আপনি আমার বাবা স্বর্গীয় শশীভূষণ চক্রবর্তীর সাহায্য করেছিলেন দেবানন্দপুর গ্রামে? তখন আমার বয়স বেশি নয়। আপনি যখন ওখানে গিয়েছিলেন তখন আমি ওই 13 কি 14 বছরের হব। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। হ্যাঁ, বাবা মারা যায় তার 2 বছর পরেই। সে কথা পরে বলবো। তারপরেই সেখান থেকে আমি আর মা মিলে এইখানে চলে এসেছিলাম। এ আমার পিসিমশাইয়ের বাড়ি। ওই পিসিমা আর আমি এখন এখানেই থাকি। এ বাড়িতে যারা ছিল তারা, আমার মা, সকলেই ধীরে ধীরে করে মারা গেছেন। কেউ এখান থেকে অন্যত্রও চলে গেছে। কেন এসব হয়েছে আমি একেবারে জানি না। অনেকে বলে বাড়ির বাস্তুটা ভালো না, আবার অনেকে বলে যা হয়েছে তা নাকি এমনি এমনি হয়েছে। এক তান্ত্রিককে দেখিয়েছিলাম, বুঝলেন ঠাকুরমশাই, কিন্তু বাড়িতে যে বাস্তু সমস্যা ছিল তা খুব একটা বেশি নয়। তিনি বলেছিলেন, তাই বাড়িতে পুজোও করিয়েছিলাম একটা, বছরখানেক আগের কথা। একদিন রাতের বেলা আমি আর আমার স্ত্রী মাধবী বাড়ির পিছনের দিকের রান্নাঘরের কাছে বসে আছি, আর পিসিমার শরীরও তখন আর একটু ভালো ছিল। এখন সে কানেও যেমন শুনতে পায় না, তেমন মাঝে মাঝে চোখেও ভালো দেখতে পায় না। রাতের বেলা একটু ঝাপসা দেখে। বাড়ির সমস্ত কাজকর্ম তখন সেই করত। বাড়ির চারপাশে ছিল বাঁশের বেড়া, এমনি কয়েকটা বাঁশের কঞ্চি পুঁতে রাখা ছিল আর কি, গোটা বাড়ির চারপাশে। বাড়ির পিছনে ডোবার জল এখনো কিন্তু পরিষ্কার। সেখানেই আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম হতো। আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, এই বাড়িটা কিন্তু গ্রামের একটু এক পাশে। আসলে আসল গ্রাম এখান থেকে খানিকটা হেঁটে তারপরে যেতে হয়। পিসিমশাই কেন যে এইখানে এমন একটা বাড়ি তৈরি করেছিলেন সে কথা তো আমি বলতে পারি না। সে যাই হোক, সন্ধ্যাবেলা রান্নাঘরের কাছে মাধবী বসে রান্না করছে। আমি দাওয়ার কাছে বসে কিসের যেন একটা হিসাব করছিলাম। জমি জমা এই তরফে বেশ কিছু আছে, তার চাষবাস দেখাশোনা এইসবই আমাদের চলে যায়। হঠাৎ মনে হলো ঘরের ভেতর থেকে মাধবী হঠাৎ দৌড়ে গেল। অবাক হয়ে তাকালাম আমি রান্নাঘরের পেছনের দিক থেকে। ওই দরজাটার বাড়ির পেছনের দিকে চলে যায়, বুঝলেন, রান্নাঘরের পিছনের দরজাটা, সেখান থেকেই ওই ডোবার দিকে যাওয়া যায়। মাধবী হঠাৎ দৌড়ে গেছে। প্রথমে ব্যাপারটা একেবারেই বুঝতে পারিনি। আলোটা একবার দপ করে উঠল। হিসেবের খাতা থেকে মুখ তুলে তাকিয়ে দেখি মাধবী ঘরে নেই। আমি দুবার ডাকলাম, মাধবী, মাধবী, কিন্তু কোনো সাড়া পেলাম না। পাশের ঘরে ওইদিকে পিসিমা তখন কিছু একটা করছিলেন। একবার ভাবলাম পিসিমাকেই ডাকি, কিন্তু মাধবী বড় চঞ্চল মেয়ে, মাঝে মধ্যে এটা ওটা দুষ্টুমি করেই থাকে।
আমাদের বিয়ের তখন বছর খানিক মনে হয়। আমি উঠে পড়লাম, আলো হাতে নিয়ে হিসাবের খাতা বন্ধ করে বাড়ির পিছনের দিকের দরজাটা থেকে বাইরে বেরোতে যাব। ঠিক এমন সময় মনে হলো কে যেন কাঁদছে। অবাক কাণ্ডটা! একবার আপনি ভেবে দেখুন, ঘরের ভেতর থেকে সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছে না, অথচ ঘর থেকে যেই বাইরে পা রাখছি অমনি আমি সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আগেই বলেছি তখন বাঁশের বেড়া ছিল না, ওদিকটা ফাঁকা। একটু এগিয়ে গেলে যে জঙ্গল মতো দেখতে পাচ্ছেন, তখন সেগুলো অনেক অনেক বেশি ছিল। এখন তো তাও অনেক জায়গা পরিষ্কার করিয়েছে। ডোবা পর্যন্ত পথটা তো এখন পরিষ্কারই, তখন এমন ছিল না। ঝোপ জঙ্গল মতো ছিল, তার মাঝখান থেকে পায়ে চলার রাস্তা। জঙ্গলও বেশি উঁচু নয়, তবুও তাকিয়ে দেখি সেই পিছনের দিকের জঙ্গলটা যেখানে শুরু হয়েছে, ঠিক ওই জঙ্গলের কাছে একটা গাছের তলায় মনে হলো মাধবী দাঁড়িয়ে আছে। তার দুটো হাত গাছের উপরে রাখা, মাথাটা নিচু করা। চাঁদের অল্প আলো তখন বাইরে রয়েছে। আমি গলা তুলে বললাম, মধু, এমন করছো কেন? এই তুমি তো জানো এখন হিসেবের সময়, ধান তোলার সময় হয়েছে, কত রকম হিসেব আছে বলো তো। আর এখন এমন করে না লক্ষ্মীটি, আমার কাজের সময় নষ্ট হচ্ছে। এমনি সময় আমি মাধবীকে মধু বলেই ডাকতাম। মধু যখন এমন করে তখন তাকে বললে সে তখনই বুঝতে পারে। একটু অভিমান করে বটে, মানে বুঝতেই পারছেন, আপনাদের হয়তো সেভাবে বোঝাতে পারছি না। 1 বছর বিয়ে হলে নতুন বউয়ের সাথে যেমন একটা মান অভিমানের সম্পর্ক হয় আর কি। অন্য সময় হলে সে হাঁটতে হাঁটতে চলে আসতো, কিন্তু আজ এলো না। আমি পিছন ফিরে ঘরের দিকে উঠতে গিয়ে দেখি মাধবী আসেনি। আবার তাকে ডাকবো বলে পিছনের দিকের বারান্দা বরাবর নিচের দিকে নেমেছি। পেছনের বারান্দাটা আপনি দেখলেই বুঝতে পারবেন ঠাকুরমশাই। রান্নাঘরের পেছনে ছোট একটা উঁচু মতো জায়গাটা আছে, ওই জায়গাটা ঘেরা। এমন সময় মনে হলো আবার সেই কান্নার শব্দটা আমি শুনতে পাচ্ছি। আর এবার সেই শব্দটা ভেসে আসছে ঠিক গাছতলায়, যেখানে মাধবী দাঁড়িয়ে আছে, ঠিক সেইখান থেকে। চাঁদের আলোর মাঝে কোথা থেকে যেন একটা ঠান্ডা সনসনে বাতাস আমার গায়ে লাগতে শুরু করলো ঠাকুরমশাই। পরনের ধুতি, গায়ে যে পাতলা ফতুয়া দেখছেন, আমি বাড়িতে এমনটাই পরি, তাও রয়েছে। তবুও যেন মনে হলো সেই ঠান্ডা বাতাস গোটা শরীরটা কেমন যেন করে দিতে শুরু করেছে। ভয় যে পেলাম না তা বলবো না। এতক্ষণ একভাবে মাধবী গাছের কাছে দাঁড়িয়ে এই রাত্রিবেলা কি করবে? কিন্তু ব্রজভূষণ, তুমি উঠোন পেরিয়ে তার কাছে গেলে না কেন? মানে সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য তোমার তো যাওয়া দরকার ছিল। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি সেদিন আমি উঠোন পেরিয়ে ওই বাঁশের যে বেড়া দিয়েছি সেই জায়গা পেরিয়ে জঙ্গলের দিকে যেতাম, তাহলে আজ আমি হয়তো তোমাদের সঙ্গে বসে থাকতে পারতাম না। বুঝলে ঠাকুরমশাই, আপনি আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। বাড়িতে পা দেওয়ার পরেই আমি অনুভব করতে পেরেছি। অনুভব করলাম খারাপ কিছু একটা আছে, কিন্তু সেটা এখন আর বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরেই আছে, বুঝলে? অত কিছু আমি জানি না ঠাকুরমশাই। সেই রাতে যে বীভৎস ব্যাপার ঘটেছিল সে কথা আমি আজকে অবধি ভুলতে পারিনি। আমি কি করব ভাবছি, এমন সময় আমি পিছন থেকে পিসিমার গলা শুনতে পেলাম। ব্রজভূষণ সবেমাত্র এই কথাটা বলেছে, ঠিক এমন সময় পাশের ঘর থেকে সেই বৃদ্ধা পিসিমার গলা পেলাম। সে যেন চিৎকার করে উঠল, ওরে ওরে ওরে, তোরা কে আছিস? কে আছিস? আয় আয়, তাড়াতাড়ি আয়। গল্প শোনা মাথায় উঠল। আমি, ব্রজভূষণ, তারানাথ তিনজনেই একসঙ্গে দৌড়ে ঘর থেকে বাইরে বেরোতে যাব, এমন সময় ঘরের জানালা আর দরজার পাল্লাগুলো যেন একসঙ্গে ধড়াম ধড়াম শব্দ করে বাড়ি খাওয়া শুরু করল। ঠিক সঙ্গে সঙ্গেই মনে হলো কোথা থেকে যেন একটা মেয়েলি গলায় অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসছে। আমরা থমকে গেছিলাম। প্রথম দেখতে পেলাম তারানাথ তান্ত্রিককে আমাদের চোখের সামনে এমনভাবে মন্ত্রোচ্চারণ করতে
একভাবে গম্ভীর মন্ত্র উচ্চারণ করে চলল তারানাথ। তার গোটা শরীর যেন আমাদের চোখের সামনে থরথর করে কাঁপছে। ডান হাতটা সে দরজার উপর রাখলো, তবে সেটা বন্ধ হয়ে গেছে। ঘরের বাইরে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। দড়াম শব্দ করে যেই আমাদের চোখের সামনে দরজাটা খুলে গেল, অমনি বারান্দার বাইরের দিক থেকে শুনতে পেলাম মাধবলালের গলা। আরে ঠাকুরমশাই, ওইদিকে কোথায় যাচ্ছেন? আরে ও ঠাকুরমশাই, কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন ওইদিকে? তারানাথ কিন্তু সেদিকে গেল না। আমাদের হাতের ইশারা করে সে দৌড়ে গেল কিশোরীর ঘরের দিকে। আমি আর ব্রজভূষণ যখন দৌড়ে গেলাম, বাইরে তখন বৃষ্টিটা আরও জোরে নেমেছে। মাধবলাল বৃষ্টিতে ভিজতে ভিজতে বারান্দার এক পাশটা ধরে বাড়ির পিছনের দিক বরাবর চলে যাচ্ছে ঘুরে। বাড়ির বর্ণনাটা একবার ভালো করে দেওয়া দরকার, সেটা এখানেই দিয়ে রাখি। ঢুকতেই সোজা যেখানে আমাদের গরুর গাড়ি রাখা হয়েছে রাস্তার ওপারে, সেখান থেকে সোজা ব্রজভূষণের বাড়িতে ঢোকা যায়। চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এই সামনের দিকের বড় বাঁশের গেটের সোজাসুজি পিছনের দিকে আর একটা গেট রয়েছে। সামনে মাটির লম্বা উঁচু বারান্দা, উঠোন থেকে কয়েকটা সিঁড়ি দিয়ে তারপর উঠতে হয়। লম্বা বারান্দায় লম্বালম্বিভাবে বেশ কয়েকটা ঘরের দরজা, একবার সামান্য ঘেরা এবং সেখানে দেওয়াল তোলা। আগেই বলেছি ওই দরজার কাছে কিশোরী কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পাশাপাশি 3টে ঘরের দরজা। বারান্দাটা কিন্তু পুরোপুরিভাবে খোলা নয়। ওই উপরে ওঠার জায়গা যেটুকু, সেইটুকু বাদ দিলে বাকি জায়গা দেওয়াল তোলা রয়েছে অল্প স্বল্প। বারান্দা বরাবর এক পাশ দিয়ে বারান্দাটা ঘুরে গেছে। ওপাশ দিয়ে একটু এগিয়ে গেলে রান্নাঘর এবং রান্নাঘরের পিছনের দিক দিয়ে আবার বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। আমি আর ব্রজভূষণে এগিয়ে গিয়েছিলাম সামনের বারান্দার দিকে। দেখলাম মাধবলাল বৃষ্টির মধ্যে নিচে নেমে গেল। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই! বলে কাকে ডাকতে ডাকতে আমি থামাতে যাব, ব্রজভূষণ আমার কাঁধের কাছে হাতটা চেপে ধরে বলল, তো তোমরা আমায় ক্ষমা করে দিও। আসলে আমার হয়তো সব কিছু আগেই বলা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা হলো কি। এখন ওসব কথা বলার সময় নেই, আগে মাধবলালকে ধরতে হবে। মাধবলাল কার পিছনে পিছনে এমনভাবে ছুটে যাচ্ছে? ব্রজভূষণ আমার কথা শুনল। বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আমি আর ব্রজভূষণ লাফিয়ে নামলাম নিচে। বারান্দা থেকে উঠোন খানিকটা নিচু, মাটির সিঁড়ি দিয়ে নামার সময় তখন ছিল না। মাধবলাল পিছনের দিকে দৌড়ে গেছে, আমরাও সেদিকেই গেলাম। বৃষ্টি অন্ধকারের মধ্যে ভালো করে কোনো কিছু দেখা যায় না, তবুও মাধবলালের গলা শুনেই তাকে আমরা অনুসরণ করছিলাম। কিন্তু একটা অবাক কাণ্ড ঘটেছিল, সেটা তখনও পর্যন্ত বুঝতে পারিনি। আরেকটু এগিয়ে যেতে না যেতেই ব্রজভূষণ মাধবলালকে শক্ত করে ধরে ফেলল। এখন তার চোখ উল্টে গেছে, মুখ থেকে গাঁজলা বের হচ্ছে। বিড়বিড় করে সে কী যেন বলার চেষ্টা করে চলেছে, কিন্তু বলতে পারছে না। তাকে কোনো রকমে ধরে তাড়াতাড়ি যখন আমরা বারান্দার দিকে এগোতে লাগলাম, দেখি বারান্দায় একটু আগে যে জায়গাটা ছাড়িয়ে এসেছি আমরা, ঠিক সেখানেই একটা হ্যারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন স্ত্রীলোক। ব্রজভূষণের বৃদ্ধা পিসিমা সে নয়, সেটা অন্য কেউ। তাকে দেখতে পেয়েই ব্রজভূষণ প্রায় চিৎকার করে বলল, কেন এমন করছো তুমি? ওরা আমার বাড়ির অতিথি, বিপদে পড়ে এসেছে। তার উপর তুমি কেন ওদের এমন বিপদে ফেলছো? হঠাৎ করেই যেন একটা চাপা মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেলাম, আর তারপরেই যেন বাতাসে ভেসে এলো সেই স্ত্রীলোকের কণ্ঠ। তারপর সে বলে উঠল, তুমি এই বিশ্বাস করলে আমায়? আমি ওদের আটকে রাখতে চেয়েছি এখানে, আর তার জন্যই তো এত কিছু করেছি। আজ রাতে ওদের আরো বিপদ আছে, তার জন্যই তো আমি এলাম। তারানাথের কাছে এর আগে এমন গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু আজ চোখের সামনে এমন একটা অদ্ভুত ব্যাপার দেখে গোটা শরীর যেন হিম হয়ে গেল। বৃষ্টি আর অন্ধকারের মধ্যে স্পষ্টভাবে সেই মূর্তিটাকে দেখতে পারছি না, শুধু একটা হ্যারিকেন হাতে কেউ দাঁড়িয়ে রয়েছে এইটুকুই মনে হচ্ছে। মাধবলাল প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আর ব্রজভূষণ অতি কষ্টে তাকে ধরে রেখেছি। মাধবলালের চেহারা ভারীর দিকে, এমন একটা চেহারাকে এই বৃষ্টি জল কাদার মধ্যে ধরে রাখা যায় না, তবুও তাকে ধরেই আমরা দাঁড়িয়ে আছি। এমন সময় ব্রজভূষণ হঠাৎ হাতটা তুলে চোখের সামনে দেখালো, তারপর বলল, ঠাকুরমশাই দাঁড়িয়েছেন হাতে হ্যারিকেন নিয়ে। আমিও তাকালাম। মাধবলালের মতো এবার কি ব্রজভূষণ নিজেও ভুল দেখতে শুরু করেছে নাকি? আমি ভালো করে দেখতেই দেখলাম, না না, কোথায় সেই মেয়ে? সত্যি তো, তারানাথ দাঁড়িয়ে রয়েছে হ্যারিকেন হাতে নিয়ে, হাতটা তুলে আমাদের দেখার চেষ্টা করছে বোধ হয়। তাড়াতাড়ি এগিয়ে গেলাম আমরা।
আমাদের দেখতে পেয়ে তারানাথ বলল, আরে তোমরা ঘরে এসো। এই অন্ধকার বৃষ্টির মধ্যে বাইরে যেতে তোমাদের কে বলেছে? এসো এসো, ভেতরে এসো। এই বলে সে হ্যারিকেন নিয়ে চলে গেল। আমি আর ব্রজভূষণ এই ঘরে রয়েছি। কি একটা কারণে যেন তারানাথ আমাদের ওই ঘরে ঢুকতে দিল না। দরজা বন্ধ। আমরা গামছা দিয়ে হাত মুখ পরিষ্কার করে নিয়ে আবার সেই ঘরে এসে বসলাম। হঠাৎ করে মনে পড়ল ব্রজভূষণ একটা গল্প বলতে শুরু করেছিল, তবে মাঝপথে সে থেমে গিয়েছে। কি মনে হলো তাকে বললাম, কোনো চিন্তা নেই, ওই ঘরে তারানাথ আছে। আচ্ছা, তারপর কি হলো? ব্রজভূষণ যেন স্বস্তি পেয়েছিল। বিশেষ করে তার স্ত্রী যদি সত্যি সত্যি এসেই থাকে, তার মুখে বলা কথাগুলো শোনার পর থেকে তার ভয়টা যেন কমে এসেছিল। সে আবার বলতে লাগলো, পিছনের বারান্দার উপর থেকে আমি নেমে গেছি, কিন্তু গাছের কাছ থেকে মাধবী সরে আসছে না। এমন কান্না, হাসি, অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছে তার সাথে সাথে। আমি উঠোন থেকে আরো এগিয়ে যাব বলে ভাবছি, এমন সময় পেছন থেকে হঠাৎ পিসিমার চিৎকার শুনতে পেলাম। ওরে ওরে, সর্বনাশ 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 করেছিস! ওরে ব্রজভূষণ, বাইরে বাইরে যাস না, না না, বাইরে যাস না, তাহলে দুটোই দুটোই একসঙ্গে মরবি, একসঙ্গে মরবি। পিসিমার চিৎকার শুনে আমি থেমে গেলাম। পিসিমা এক হাতে লণ্ঠন নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছে। আমার হাতটা শক্ত করে সে চেপে ধরল, তারপর বলল, এই মুখপুরীকে আগেই বলেছিলাম সন্ধে রাতে ডোবার দিকে না যেতে। আমার কথা শুনলো না। আমার কথা না শুনলে এসবটা তো হবেই। অবাক হয়েছিলাম সেদিন। ডোবার কাছে খারাপ কিছু একটা আছে তা আমাদের গ্রামের লোক, বাড়ির লোক অনেকের কাছেই শুনেছি। ছোটবেলায় দু একবার, মানে ওই আর কি, কম বয়সে দু একবার ওদিকে সন্ধ্যার দিকে যাওয়ার জন্য বেশ জ্বরেও পড়তে হয়েছিল আমার। কিন্তু মাধবীর কি হলো? তাকিয়ে দেখলাম মাধবী এবার মুখ তুলে এদিকে তাকিয়েছে। এত দূর থেকেও যেন তাকে ভালো করে দেখতে পাচ্ছি আমি। মাথাটা নিচে ঝোঁকানো থাকায় চুলগুলো মুখের সামনে এসে পড়েছে, শরীরটা সামান্য ঝুঁকে এসেছে সামনের দিকে। হঠাৎ অদ্ভুত গলায় মাধবী বলে উঠল, আমায় নিতে এলি না? কিরে, নিতে এলি না আমায়? আমায় নিয়ে যা। ওরে, তুই নিজেও মরবি আর আমাদেরও মারবি? হ্যাঁ, ব্রজভূষণকে আমি কোনো ক্ষতি হতে দেব না। চলাই চলাই আমার সঙ্গে। কিন্তু এমনটা কি করে হয় তুমি বলো পিসিমা? মাধবীকে এমন অবস্থার মধ্যে ছেড়ে আমি কি করে চলে যাব? পিসিমার কথা না শুনে তার হাত থেকে হ্যারিকেনটা নিয়ে আমি প্রায় ছুটে গেলাম বাইরে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে গাছের কাছাকাছি এসে পড়েছি। ঠিক এমন সময় মাধবী মুখ তুলে তাকালো আমার দিকে, আর তাকিয়েই দেখি তার চোখে মুখে আলাদা করে ভয় পাওয়ার মতো কিছু নেই বটে, কিন্তু ওই উজ্জ্বল চোখের দৃষ্টি, ওর মুখের তীক্ষ্ণ হাসি, আর তার সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসা একটা অদ্ভুত গোঙানি যেন আমার বুকের মাঝে কাঁপুনি ধরালো। মাধবী হঠাৎ করে এগিয়ে এলো আমার দিকে, তারপর আমার ডান হাতটা চেপে ধরে হঠাৎ হ্যাঁচকা টানে আমার শরীরটাকে ছুঁড়ে ফেললো ওই গাছের পায়ে। এই দেখো এই হাতের কাছে এখনো দাগটা আছে। ব্রজভূষণ তার ফতুয়ার হাতাটা খানিকটা তুলিয়ে হাতের কাছে দেখালো, কালশিটে একটা দাগ মতো রয়েছে। বললাম, সর্বনাশ। তারপর? পিসিমা অনেক কিছু জানেন, নাহলে একা একা এই বাড়িতে এমনভাবে তার সঙ্গে থাকাটা অত সহজ ব্যাপার হতো না। পিসিমাই কিছু একটা করেছিল। আমি তো গাছের উপর ধাক্কা খেয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। দেখি মাধবী আমার বুকের উপর চেপে বসেছে, দুটো হাতে আমার গলা চেপে ধরে আছে। দুটো হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করতে গেলাম, কিন্তু কিছুতেই পারলাম না। দুই চোখের সামনে সেই বীভৎস একটা মুখ। মাধবীকে যেমন দেখতে ঠিক তেমনই, কিন্তু কি করে তোমাদের বোঝাবো? তার মধ্যে যে এমন একটা ভয়াবহ ভাব থাকতে পারে তা বলে বোঝাতে পারবো না। চোখ দুটো যেন স্বাভাবিকের চেয়ে বড়, মুখটা হাঁ করা, মুখের এক পাশ থেকে ফেনা বের হয়ে যাচ্ছে।
তার মধ্যেই একটা অদ্ভুত হাসি যেন ছিটকে ছিটকে বাইরে বেরিয়ে আসছে মাঝে মাঝে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে গায়ের চারপাশে, পরনের কাপড় এলোমেলো। আমি অতি কষ্টে গলা চাপা অবস্থায় বলতে গেলাম, মাধবী, মাধবী, তুমি এমন করতে পারো না মাধবী, মাধবী। আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ মাধবীর মাথার উপরে কি যেন একটা এসে পড়ল। সঙ্গে সঙ্গে মাধবী যেন এলিয়ে পড়ল এক পাশে। তাকিয়ে দেখি পিসিমা, তার হাতে একটা ভাঙা বাঁশের টুকরো। মাটির ওপর পড়ে গিয়েও মাধবী কেমন যেন করছে। পিসিমা তাড়াতাড়ি আমায় টেনে নিয়ে গিয়ে তুলে ফেলল। গলার ব্যথা সামলে আমি তখনই মাধবীর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লাম। এইখানে বোধহয় কিছু একটা পড়েছিল, কি একটা যেন টেনে মাধবীর কপালে লাগিয়ে দিতেই সে কেমন একটা ছটফট করতে লাগলো। তারপর দুজন মিলে ধরে নিয়ে গিয়ে বাড়ির ওই পাশে যে ঘরটা, যে ঘরের সামনে ওই কিশোরী কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ওই ঘরেই আমরা থাকতাম। ওই ঘরেই মাধবীকে রেখে দিলাম। তারপর তখনই গ্রামে গিয়ে কবিরাজকে খবর দিলাম। কিন্তু মাধবী মারা গেল কিভাবে? তুমি হয়তো ভাবছো যে তার মাথায় বাঁশের আঘাতের জন্য সে হয়তো মারা গিয়েছে, তবে তা নয়। কবিরাজ ডেকে তার সেই মাথার আঘাত সুস্থ করা হয়েছিল। এরপরেও মাধবী 2 মাস বেঁচে ছিল। মাঝে মাঝে ভুল বকত, রাতের বেলা ঘর থেকে বাইরে যাওয়ারও চেষ্টা করত, অনেক কিছুই করত। একটা তান্ত্রিকের খোঁজ করে তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। বিশ্বাস করবে না তুমি, বুকের ভেতরটা না কষ্টে ভেঙে যেত। পিসিমাকেও কিছু বলতে পারতাম না। পিসিমা আসলে বড় শক্ত প্রকৃতির মানুষ। মনের ভেতরটা নরম, কিন্তু বাইরে তিনি প্রচণ্ড তীক্ষ্ণ। মাধবীর কথা বললেই সে বলতো, ওরে বেটা, জীবনটা আগে, বাকি সব কিছু তারপরে। ওর যা হয়েছে সেখান থেকে তুই আর কিছু করতে পারবি না, তা পারবি না। একটু একটু করে তিলে তিলে এই শয়তানকে মেরে ফেলবে। কোন শয়তানের কথা বলছো পিসিমা? ডোবার পারে অনেক দিন ধরে এই শয়তান থাকে। তোরা তোরা দেখতে পারবি না, আমি বুঝতে পারি। তাই এখনো বলছি, মাধবীর মায়া ছেড়ে দে, ওকে বেশি দিন বাঁচাতে পারবি না। ব্রজভূষণের গল্প শুনতে শুনতেই আমি একবার মুখ তুলে তাকালাম। ঘরের জানালাটা খোলা। জানালার ওপাশে মনে হলো যেন কারো একটা ছায়ামূর্তির মতো কিছু দাঁড়িয়ে রয়েছে। এক মুহূর্তের জন্য দেখতে পেলাম, তারপরে সেটা মিলিয়ে গেল। বাইরের বৃষ্টি কমতে শুরু করেছে। ওপাশের ঘর থেকে মাধবলাল, কিশোরী, তারানাথ, পিসিমা সবারই কথাবার্তা ভেসে আসছে মাঝে মাঝে। ও ঘরে যাওয়া দরকার। কিন্তু হ্যারিকেনের অল্প আলোতে ব্রজভূষণের মুখের দিকে তাকাতেই মনে হলো তার চোখের কোণে জল চিকচিক করছে। মাধবীর বিরহ সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। কতই বা বয়স হবে তার? এই 24 বছর বয়স। বাবা, মা, তারপরে মাধবীকে সে হারিয়েছে। তার গলাটা কেমন যেন ধরে এলো। সে আস্তে আস্তে বলল, গ্রামের মানুষ, পিসিমা, তান্ত্রিক, কবিরাজ সবার কথার বাইরে গিয়ে আমি মাধবীকে বাঁচাবার চেষ্টা করেছি। তোমরা বিশ্বাস করবে না, সবাই ঘুমিয়ে পড়লেও রাতের বেলা আমি চুপি চুপি মাধবীর ঘরে যেতাম। তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ওই ঘরে। রাত হলেই না কেমন যেন করতো জানো। আর অমন ভয়ঙ্কর চোখে মুখের অবস্থা দেখলে যে কেউ ভয় পেয়ে যেত। অথচ তার মধ্যেও মাধবী মাঝে মাঝে সুস্থ হয়ে যেত। বিশ্বাস করো, কাঁদতে কাঁদতে বলতো, মুক্ত করে দাও, আমায় ছেড়ে দাও। তুমি তো আমায় ভালোবাসো বলো, তাহলে আমায় এমন কষ্ট দিচ্ছ কেন? আমায় ছেড়ে দাও। কতবার মনে হয়েছে যে মাধবীকে এই বাঁধন থেকে মুক্ত করে দিই, খুলে দিই এই বাঁধন।
দরকার হলে বাড়িঘর, পিসিমা, গ্রাম সব কিছু ছেড়ে আমি মাধবীকে নিয়ে চলে যাই এখান থেকে অনেক অনেক দূরে। কিন্তু একবার তাকে খুলে দেওয়ার পর সে আমাকেই আক্রমণ করেছিল। এরপর আর কোন সাহসে তাকে মুক্ত করতাম বলতো? আমার না হয় কিছু না, কিন্তু এই গ্রামের লোক, পিসিমা, এদেরও তো বিপদ হতে পারতো, তাই না? তাই আমি আর মাধবীকে মুক্ত করিনি। শেষের দিকে ব্রজভূষণের গলা কাঁপছিল। আমি কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। একবার গলা খাঁকড়ি দিয়ে নাক টেনে সে চোখের উপর থেকে হাত বলিয়ে নিল। হায় রে ভাগ্য! এমনি এমনি কি আর বলে? ভবিতব্যে যা লেখা আছে তার সব কিছু সবসময় নাও হতে পারে। মানুষ কথায় কথায় বলে যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু ব্রজভূষণের ঠিক কি ভালোর জন্য ব্যাপারটা হয়েছিল তা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না। হয়তো আমাদের বোঝার বাইরে কোনো ভালো হতে পারে, আর সে কথা আমার থেকে ভালো বলতে পারবে তারানাথ। বিছানা ছেড়ে উঠে পড়ল ব্রজভূষণ। বুঝতে পারলাম তার মধ্যে বিরহ শোক জেগে উঠেছে। চোখের জল লুকিয়ে রাখার চেষ্টায় সে বলল, আরে এই দেখো, কি বলতে বলতে কি শুরু করেছি। চলো চলো, ওই ঘরে যাই আমরা। একটু মাধবলালের অবস্থাটা দেখা দরকার। তাছাড়া কিশোরীরও যে কি হলো, তোমরা মাঝে মাঝে এসো, বুঝলে? তোমাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আসলে। তবে এবার ঠাকুর মশাই আসার পর থেকেও আমার মাধবী চুপ করে গেছে কেন বুঝলাম না। তাকে তো আমি এখনো দেখিনি। ব্রজভূষণের প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, কিন্তু একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম। এই বাড়িতে পা দেওয়ার পরেই তারানাথ কিছু বুঝতে পেরেছিল। আর ওই বারান্দার কাছে তাহলে হ্যারিকেন হাতে যাকে আমরা দেখেছিলাম, সে কি সত্যি মাধবী ছিল নাকি তারানাথ নিজেই? আমরা পাশের ঘরে গিয়ে ঢুকলাম। তখন রাত বাড়তে শুরু করেছে। বিছানায় পাশাপাশি মাধবলাল এবং কিশোরী শুয়ে আছে। কিশোরীর পায়ের ব্যথাটা বেড়েছে বটে, তবে আর কোনো সমস্যা নেই, সে ঘুমাচ্ছে। একটু আগে যে মনে হয়েছিল পাশের ঘর থেকে কিশোরী আর মাধবলালের গলা শুনতে পাচ্ছি, আসলে তা নয়। ঘুমের ঘোরে কিশোরী চিৎকার করে মাঝে মাঝে কিছু বলছিল, এমনকি মাধবলালও এইরকম আচরণই করছিল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলে চিৎকার করছিল। বৃদ্ধ পিসিমা একটা চেয়ার নিয়ে একপাশে একভাবে বসেছিলেন, আর তারানাথ ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছিল। আমি আর ব্রজভূষণ ঘরে এসে ঢুকতেই দরজা জানলাগুলো আবার বন্ধ করে দেওয়া হলো। এতক্ষণে জোরে বৃষ্টি নেমেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পিসিমা বললেন, আজকে রাতটা তোমাদের ভালোভাবে কাটবে না, খুব সাবধানে থেকো। দুজন তো এর মধ্যে বিছানা নিয়েছে, তোমরা দুজনে অনেক সাবধানে থেকো। ব্রজভূষণ, মাধবী এসেছিল? ব্রজভূষণ মুখে উত্তর না করে মাথা নাড়ল। তারানাথ বলল, তাহলে আপনি যা বলেছিলেন সেটাই ঠিক, কিন্তু ডোবায় যদি কোনো কিছু থেকেও থাকে তাহলে সেই বাড়ির ভেতর ঢুকবে কেন? তুমি ভুলে যাচ্ছ তারানাথ, আজকের তিথি কি, নক্ষত্র কি? এই তিথি নক্ষত্রে অন্ধকারের শক্তি বেড়ে যায়, সে কথা তুমি ভালো করেই জানো। তুমি একজন সাধক হতে পারো, কিন্তু আমার স্বামীও একজন তন্ত্র সাধক ছিলেন, তিনি কাপালিক ছিলেন। আমি তার থেকে অনেক কিছু শিখেছি। এমনি এমনি তো আর এ বাড়ির বাস্তু খারাপ হয়নি, এ বাড়িতে অনেক অনেক কিছু হয়েছে যা তোমরা কেউ ধারণা করতে পারবে না। বড় অবাক লাগলো। পিসিমা এই অন্ধকার রাতে ভালো করে দেখতে পায় না, সে তাকিয়ে রয়েছে সোজা দেওয়ালের দিকে। হাতে লাঠি ভর করা, মুখের সমস্ত দাঁত নেই, চামড়া ঝুলে এসেছে মুখের। সাদা চুলগুলো যেন এলোমেলোভাবে বিক্ষিপ্ত হয়ে এইদিক ওদিক ছড়িয়ে পড়ছে মাঝে মাঝে। সেই অবস্থায় সে থেমে থেমে কথাগুলো বলছে। শুধু আমরা কেন, তারানাথ পর্যন্ত যেন অবাক হয়ে তার কথা শুনছিল। এমন সময় শুনতে পেলাম কিশোরী ঘুমের মধ্যে বিড়বিড় করে বলছে,
বড্ড 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 অন্ধকার। তো আমরা আমাকে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? না, কোথায় কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? তোমরা আমার তোমরা আমায় নিয়ে যাও না, নিয়ে যাও না বলছি না। তারানাথ, একটু আগে তুমি বলছিলে না অন্য জগতের কথা? ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যেও কিন্তু মানুষ অন্য জগতে চলে যায়। তারানাথ, সে কথা কি তুমি জানো? মনে হলো একটা ঠান্ডা বরফের স্পর্শ শিরদাঁড়া বেয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। এক তারানাথের কথাতেই আমাদের শান্তি ছিল না, আর এখন তার মধ্যে যোগ হয়েছে পিসিমা। তার ঠান্ডা, গম্ভীর, তবে একটু হাসি মাখা মুখে বলা কথাগুলো যেন আমাদের পাগলের মতো করে দিচ্ছিল। ব্রজভূষণ থাকতে না পেরে প্রায় চিৎকার করে বলে উঠল, আবার তুমি শুরু করেছো অন্য জগতের কথা। ওসব কথা তুমি বলো না পিসিমা। পিসিমা, ওসব কথা তুমি বলো না। আমার আমার এখনো মনে আছে, আমার এখনো মনে আছে পিসিমা, আমি কি দেখেছিলাম। ব্রজভূষণের গলায় যেন আকুতি। পিসিমা তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর প্রায় ধমকে বলে উঠলেন, আমায় বলে কোনো লাভ নেই। ওরা ওরা সঙ্গে করে আসার সময় সব কিছু দিয়ে এসেছে। ওরা দুজন এমনি এমনি শুয়ে নেই। অন্য জগতের অন্ধকারের সঙ্গে ওদের দেখা হয়েছে। তোরা কি মনে করেছিস এইখানে তোরা বিপদমুক্ত? মাধবী কিছু করতে পারবে না, না পারবে না, কিচ্ছু করতে পারবে না। যে বাইরে আছে সে আরো ভয়ঙ্কর। ব্রজভূষণ বোধহয় আর সামলাতে পারছিল না। সে একটা চিৎকার করে দৌড়ে গেল দরজার দিকে। তারপর ঘরের দরজা খুলে বারান্দার দিকের ফাঁকা জায়গাটা পেরিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়ল বৃষ্টির মধ্যে বাইরে। আমিও দৌড়ে গেলাম তার সঙ্গে, আমার পেছন পেছন তারানাথ। ব্রজভূষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, এই কে আছিস? কে এসেছিস আমার কাছে? ক্ষমতা থাকলে আমাদের দেখা দে। আমি আর তারানাথ বারান্দার কাছে এসে দাঁড়িয়েছি। ঠিক এমন সময় যেন একবার বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতে চৌহদ্দির বাঁশের বেড়ার বাইরে আমাদের গরুর গাড়িটার কাছে যা দেখতে পেলাম, তাতে আমি তো বলতে পারি আমার বুকের রক্ত হিম হয়ে গেছিল। শুধু তারানাথ খুব আস্তে আস্তে বলল, ব্রজভূষণ, এক্ষুনি ঘরের ভেতরে এসো। ঘরের ভেতরে আমরা কিছুটা হলেও সুরক্ষিত থাকব। গরুর গাড়ির কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে সেই ছায়া মূর্তিটা কিন্তু গরুর গাড়ির পাশে থাকা বিশাল গাছের চেয়েও খানিকটা লম্বা। তার লাল দুটো চোখ যেন আকাশ পর্যন্ত গিয়ে উঠেছে। এক পা করে এগিয়ে আসছিল এই দিকে। প্রচণ্ড ভয়ে ব্রজভূষণ এসে ঢুকলো ঘরের ভিতর। সে রীতিমতো হাঁপাচ্ছিল। ঘরের ভেতর পিসিমা বিড়বিড় করে কি যেন বলে চলেছে। তারানাথ কোনো কথা বলছিল না, তার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। আমি কি বলবো বুঝতে পারছি না। এমন সময় বিছানার উপর শুয়ে থাকা কিশোরী আর মাধবলাল একসঙ্গে বলে উঠল, ও এসে গেছে। ঘরের ভেতরে ওকে ঘরের ভেতরে ঢুকতে দাও, ভিতরে ঢুকতে দাও, ও এসে গিয়েছে। তারানাথের গল্প শুনে জীবনে যা ভয় পেয়েছিলাম তার চেয়েও বেশি ভয় যেন আমরা এখন পেলাম। বাইরে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা কি সত্যি সত্যি পিসিমার বলা অন্য কোনো জগতের অন্ধকার থেকে আসা অশুভ কিছু, নাকি বাড়ি থেকে বেরোবার সময় তারানাথ যার ভয় পাচ্ছিল সে? মনে পড়ে গেল সেদিন সেই আকাশের বুকে ফুটে ওঠা দুটো বড় বড় সাদা চোখ, আর পথের মাঝখানে দেখতে পাওয়া সেই ছাগলের দুটো সাদা চোখ। মনে হলো তাহলে কি মূর্তিটার চোখ সাদা ছিল নাকি লাল? বুঝতে পারছিলাম না কিছুই। এমন সময় বাইরে ঝমঝম করে বৃষ্টির মাঝে মনে হলো কি যেন বারান্দার কাছটায় হেঁটে চলেছে থপথপ করে। শুধু পিসিমা বলল, না, ও ভেতরে ঢুকতে পারবে না। তবে সাহস করে কেউ এখন আর বাইরে যাবে না। বাইরে কি? আমি আর উঠে দাঁড়াতে পারবো বলেই মনে হয় না।
আর ব্রজভূষণ মাটির উপর প্রায় আধশোয়া হয়ে পড়ে রয়েছে। তারানাথ পাথরের মূর্তির মতো বিছানার একপাশে চুপ করে বসে, শুধু পিসিমার চোখে যেন একটা অদ্ভুত ভয় ফুটে উঠেছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু সেই অন্ধ চোখেও অন্ধ জগতের অন্ধকারের মতো একটা ভয় ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে।